হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো ভাইয়াপুরা, আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বায়োলজি সেকেন্ড পেপার, একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ডিমান্ডিং একটা অধ্যায় হচ্ছে প্রাণীর পরিচিতি। ঠিক আছে? তো এই প্রাণীর পরিচিতি, অ্যানিমেল আইডেন্টিটি, এখানে তোমার মেনলি তোমার আজমল স্যারের বইয়ে দেওয়া আছে, তোমার হচ্ছে কি মানে দেওয়া আছে তোমার হচ্ছে কি মেনলি একটা অধ্যায় তিনটা পার্ট দেওয়া আছে। একটা হচ্ছে হাইড্রা, একটা হচ্ছে ঘাসফড়িং, একটা হচ্ছে রুই মাছ। অর্থাৎ বেসিক্যালি এই অধ্যায়টা তোমার একটা অধ্যায় না, এই অধ্যায়টা বেসিক্যালি তোমার তিনটা অধ্যায়। তো এই তিনটা অধ্যায় সম্পর্কে আমরা সুন্দরভাবে কি করব, অ্যাট ফার্স্ট আজকের ক্লাসে আমরা সুন্দরভাবে আমরা যত সম্ভব কমপ্লিট করে দেওয়া সম্ভব ভাইয়া সুন্দরভাবে তোমাদের কমপ্লিট করে দেবে সুন্দরভাবে। আজকে হাইড্রার পার্টটা আমরা সুন্দরভাবে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু আমরা সুন্দরভাবে কভার করে নেব। হ্যাঁ, তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা যে যেখান থেকে দেখো না এখন সুন্দরভাবে ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। এখন ক্লাসটা কেন করবা? ক্লাসটা তুমি মেইন এক্সামের জন্য করবা এবং ভালো যেন রেজাল্ট করতে পারো, নিজের স্বপ্নের জায়গায় যেন তুমি বা তোমার নিজেকে বাস্তবায়ন করতে পারো। হ্যাঁ, তারপর নিজে বাবা মার শখটা যেন পূরণ করতে পারবো। ওভারঅল ভালো একটা রেজাল্ট অ্যাচিভমেন্ট করার জন্য আমরা সুন্দরভাবে কি এই ক্লাসটা তোমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভূমিকা পালন করবে। তো এখন আমরা তোমার হচ্ছে কি মানে প্রাণীর পরিচিতি আমরা সুন্দরভাবে তোমার হচ্ছে কি পড়া স্টার্ট করে দেবো। এটা তোমার হচ্ছে কি ক্লাসটা হবে তোমার হচ্ছে কি এসএসসি বেস, ঠিক আছে না? তোমার মেনলি তোমার হচ্ছে কি এসএসসি বেস তোমার ক্লাসটা শুরু হবে এবং সেখানে তোমার হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতটুকু আসতে হবে ততটুকু আমি তোমাদের সুন্দরভাবে তোমার হচ্ছে কি ধরে ধরে পড়াই দেবো। তো ভাইয়াপুরা, আমরা কথা না পড়ে আমরা কি টপিকে চলে আসি। তো টপিকটা আমরা সুন্দরভাবে কি করবো, ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো আমরা টপিকের ভেতরে প্রবেশ করি এবং চলো টপিকটা আমরা শুরু করে দিই, ঠিক আছে? তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে ভাইয়ের পক্ষ থেকে, তোমার সুন্দরভাবে বা তোমার গাজী আজমল স্যারের বইটা সুন্দরভাবে নিবা, হাইলাইটার নিবা এবং ক্লাসটা মনোযোগ সহকারে করবা। দেখবা এখানে তোমার হচ্ছে কি 100% মধ্যে তোমার হচ্ছে কি 70 থেকে 80% তোমার কমপ্লিট হয়ে যাবে। 100% তো দেওয়া সম্ভব না, আর 100% কোনো টিচার তোমাকে এনশিওর করতে পারবে না যে তোমার 100% পর তোমার পড়া তোমার কমপ্লিট করে দেবে, ঠিক আছে? তো বাকিটা তোমাকে নিজে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা তোমার হচ্ছে কি অধ্যায়ের ভিতরে চলে আসি। তো অধ্যায়ে তোমার হচ্ছে কি আগে তোমার হচ্ছে কি প্রধান শব্দাবলীগুলো পড়ে নিই, যেখানে তোমার হচ্ছে এক্স্যাক্টলি কী কী দেওয়া আছে। অর্থাৎ প্রধান শব্দাবলীর মধ্যে দেওয়া আছে তোমার হচ্ছে কি দ্বিস্তরীয় প্রাণী সম্পর্কে আলোচনা করবো, মিসোগ্লিয়া সম্পর্কে আলোচনা করবো, মুকুলোদ্গম সম্পর্কে আলোচনা করবো। সেখানে আবার তোমার অ্যান্টেনা থাকতে পারে। তারপর এটা 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 তোমার এটা হাইড্রার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে না? তো এই পুরো পার্টটা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তারপর তোমার সেকেন্ড পার্টটা দেওয়া আছে তোমার হচ্ছে কি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, এবং থার্ড পার্টটা দেওয়া আছে তোমার হচ্ছে কি তোমার রুই মাছের ক্ষেত্রে। তো এই যে হাইড্রার ক্ষেত্রে আমরা এতটুকু পার্ট সম্পর্কে আলোচনা করবো যে দ্বিস্তরীয় প্রাণী হাইড্রা, ঠিক আছে? তারপর মুকুলোদ্গম, মেসোগ্লিয়া, সিলিন্ট্রন, নেমাটোসিস্ট, এছাড়া চলন প্রক্রিয়া কীভাবে হতে পারে এবং সেটা মৃত্যুজীবিত হিসেবে কীভাবে কাজ করতে পারে। তো এইভাবে সুন্দরভাবে আমরা নেক্সট টাইম আমরা সুন্দরভাবে আলোচনা করবো। তো আমরা অধ্যায় ভিতরে আমরা কি শুরু করে দিই, ঠিক আছে না? পড়াটা সুন্দরভাবে শুরু করে দিই, যে আমরা বইটা ধরে ধরে পড়বো যে জীব অর্থাৎ বৈচিত্র্যময় এই পৃথিবীতে নানা ধরনের প্রাণী বাস করে, বৈচিত্র্য রয়েছে এদের বসতি। তোমার হচ্ছে কি তোমার চলন গঠন, তারপর কি বলছে এখানে কি বলছে খাদ্য গ্রহণ, আহার, ঠিক আছে, এগুলা অর্থাৎ ইত্যাদি প্রজাতি। এসব প্রাণীর মধ্যে কোনোটা সরল প্রকৃতির, কেউ জটিল গঠনের অধিকারী। এই অধ্যায়ে আমরা হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ তিনটা পার্ট সম্পর্কে আলোচনা করবো, একটা হচ্ছে কি হাইড্রা, একটা হচ্ছে ঘাসফড়িং, আর লাস্ট মোমেন্টে আমরা আলোচনা করবো রুই মাছ সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো তোমার প্রাণী জগতে সম্পর্কে ধারণা লাভ করতে হলে প্রাণীর বিভিন্ন দিক সম্পর্কে জানা প্রয়োজন। প্রাণী জগতে সকল সদস্যকে আলাদাভাবে অধ্যয়ন করা সম্ভব নয়, এজন্য বেশি সাদৃশ্য প্রাণী নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন পর্ব। এসব পর্বের একটি প্রাণীর সম্পর্কে অধ্যয়ন করে সার্বিকভাবে সকল প্রাণীর পরিচিতি লাভ করা যায়। জাস্ট প্রথমটা তুমি কি দিবা, গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে। প্রথমটা থেকে এমসিকিউ সিকিউ কোনো জায়গায় থেকে আসবে না, জাস্ট ধারণা তোমাকে বলছে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, ওখান থেকে তোমার সুন্দরভাবে রিডিং দিলেই হবে, ঠিক আছে? তারপর আমরা চলে আসি, তারপর তোমার হচ্ছে কি তোমার প্রতীক প্রাণী হাইড্রাতে চলে আসি, ঠিক আছে না? হাইড্রা সম্পর্কে আমরা তোমার প্রথমে গঠন সম্পর্কে আলোচনা করবো, খাদ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করবো, চলন কীভাবে হতে পারে, কয় প্রকার হতে পারে, এবং জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো, এবং তোমার হচ্ছে কি মৃত্যুজীবিতা সম্পর্কে আলোচনা করবো। অ্যান্ড লাস্ট মোমেন্টে আমরা পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করবো, যে কোনগুলো চিত্র আসতে পারে, কোনগুলো চিত্র আসতে পারে না। সেখানে বহিকরণ দেওয়া আছে, অন্তঃকরণ দেওয়া আছে। অন্তঃকরণের দুইটা পার্ট দেওয়া আছে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, এবং খাদ্য গ্রহণ এবং পরিপাক সম্পূর্ণ কীভাবে হতে পারে, তারপর চলন, জনন, মৃত্যুজীবিতা প্রদর্শন করতে পারে। তো এসব সম্পর্কে আমরা আলোচনা করবো, ঠিক আছে না? জাস্ট আমরা কি এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো যে আমরা সুন্দরভাবে জেনে নিলাম। এখন আমরা মেইন টপিকে তোমার চলে যাব। এখানে কি বলছে, এখানে সুন্দরভাবে এখন ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আউটলাইন করে নিবা যতটুকু দেখা দিচ্ছে, যে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত সরল গড়নের জলজ প্রাণী। তাহলে এখান থেকে এমসিকিউতে কোশ্চেন আসবে যে হাইড্রা কোন পর্বভুক্ত, নিডারিয়া পর্বভুক্ত হতে পারে। তাহলে কি হতে পারে, নিডারিয়া পর্বভুক্ত হতে পারে, এটা এমসিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট। তারপর প্রাণী জগতে দুটি, অর্থাৎ কি বলছে
যে প্রাণী জগতে দুটি তোমার হচ্ছে কি পর্ব দ্বিস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী নামে পরিচিত হতে পারে। তাহলে কয়টি স্তরীয়? দুইটি হতে পারে, ঠিক আছে না? তাহলে তোমার দ্বিস্তরীয় পর্বের প্রাণীকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক বলা হয়। দ্বি অর্থাৎ দুই, অর্থাৎ ডিপ্লো মানে দুই পদার্থের প্রাণী বলানো হতে পারে। একটি হচ্ছে তোমার নিডারিয়া, আর একটা অন্যটি হচ্ছে কি টিনোফেরা। তো এটা এমসিকিউতে তোমার একদম ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করে নেব যে তোমার হচ্ছে কি নিডারিয়া প্রভুক্ত তোমার হচ্ছে কি সরল গরল জলজ প্রাণী এবং প্রাণী জগতে দুটি পর্ব দ্বিস্তরীয় বা তোমার হচ্ছে কি ডিপ্লোপ্লাস্টিক প্রাণী নামে পরিচিত হতে পারে। একটি হচ্ছে নিডারিয়া, অন্যটি হচ্ছে টিনোফেরা। ঠিক আছে? তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব যে সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম টেম্পলে। তাহলে কোন বিজ্ঞানী? আব্রাহাম টেম্পলে 1944 সালে তোমার হচ্ছে কি হাইড্রার প্রচণ্ড পূর্ণ উৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে এই প্রাণী প্রকৃতিকে এমনভাবে প্রতিষ্ঠা করছেন যার ফলে হাইড্রা ব্যাপকভাবে পরিচিত ঘটে। এর জন্য তোমার হচ্ছে কি টেম্পলেকে হাইড্রার আবিষ্কার হিসেবে গণ্য করা যায়। আর 1758 সালে ক্যারোলাস নিয়াস এর নাম দেন হাইড্রা। তাহলে হাইড্রার নাম এক্স্যাক্টলি কি দিয়েছেন? তোমার হচ্ছে কি ক্যারোলাস নিয়াস দিয়েছেন। সালটা তোমার মুখস্থ করার দরকার নাই। তো সুইজারল্যান্ডের প্রাকৃতিক বিজ্ঞানী আব্রাহাম টেম্পলে 1974 সালে তোমার হচ্ছে কি হাইড্রার প্রচণ্ড পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে প্রাণী প্রকৃতিকে এমনভাবে প্রতিষ্ঠা করছেন। তাহলে এই যে তোমার এইভাবে কোশ্চেন চলে আসবে যে হাইড্রাকে পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে সেটা তোমার নামকরণ করছেন বা আবিষ্কার করছেন কি? তোমার হচ্ছে কি আব্রাহাম টেম্পলে। এটা তোমার হচ্ছে কি এটা তোমার কোন বিজ্ঞানী? সুইজারল্যান্ডের বিজ্ঞানী। এবং হাইড্রা নামকরণ করছেন কি? ক্যারোলাস নিয়াস। এখান থেকে বড় এভাবে আসতে পারে। গ্রিক রূপকার নয় মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার এর নামকরণ করা হয়েছে। এই ড্রাগনটি একটি মাথা কাটলে তার বদলে 2 বা ততোধিক বেশি মাথা গজাবে। হাইড্রার এই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভূত হয়। মহামারী হারকিউলিস অবশেষে তোমার কি দানবকে বধ করে। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নিবা যে হাইড্রা হচ্ছে তোমার কি নিডারিয়া প্রযুক্ত প্রাণী। হ্যাঁ, তারপর কি তোমার তোমার দ্বিস্তর বলতে তোমার কি ডিপ্লোপ্লাস্টিক প্রাণীকে বোঝায়। একটা হচ্ছে তোমার কি নিডারিয়া, আর একটা হচ্ছে কি টিনোফেরা। এখান থেকে তো মুখস্থ করতে হবে। এবং এই যে হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা আছে সেটা কে বলেছেন? তোমার সুইজারল্যান্ডের বিজ্ঞানী, ঠিক আছে না? আব্রাহাম টেম্পলে বলেছেন, সালটা মুখস্থ করবো না। এবং হাইড্রার নামকরণ করেছেন কি? ক্যারোলাস নিয়াস। এখান থেকে এভাবে বললে দ্যাট উড বি মোর দেন এনাফ ফর এমসিকিউ, ঠিক আছে? তারপর আমরা চলে আসি নেক্সট পেজে, আমরা চলে আসি। এখান থেকে আমরা এতটুকুই মুখস্থ করে নেব। নেক্সট পেজে কি বলছে? বাংলাদেশে হাইড্রার তোমার বিভিন্ন প্রজাতি সম্পর্কে আলোচনা করছে। তো পড়ে নেব ভাইয়ের সঙ্গে যে বর্তমান পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা 40টির মতো। তাহলে তোমার যদি কোশ্চেন আসে যে বর্তমানে পৃথিবীতে হাইড্রার তোমার কি প্রজাতির সংখ্যা কতটি হতে পারে? 40টি হতে পারে। তো সুন্দরভাবে এটা আমরা কি করবো? মেইন পরীক্ষার জন্য আমরা এমসিকিউর জন্য সুন্দরভাবে আমরা কভার করে নেব, ঠিক আছে? তারপর চলে আসো যে গায়ের রং, কোষিকা, দেহ সংখ্যা এবং দৈর্ঘ্য এবং জননাঙ্গের অবস্থান এবং আকৃতি ভিত্তিতে হাইড্রার শ্রেণীবিন্যাস করা হয়েছে। 2008 সালে প্রকাশিত তোমার বাংলাদেশের উদ্ভিদ এবং প্রাণী তোমার কি যে জ্ঞান কোষের 4র্থ খণ্ডে তথ্য অনুযায়ী বাংলাদেশের 3য় প্রজাতির হাইড্রা উল্লেখ করা যায়। তাহলে 3টি প্রজাতির হাইড্রা উল্লেখ করা যায়। কয়টি প্রজাতি ভাইয়া? পুরা 3টি। তাহলে এখান থেকে এমসিকিউ যদি কোশ্চেন কখনো আসে যে তোমার কি বাংলাদেশে কয়টি প্রজাতি তোমার হাইড্রা উল্লেখ করা আছে? 3টি প্রজাতি উল্লেখ করা আছে। একটা হচ্ছে কি হলুদ, তোমার কি বাদামি বর্ণের বা হলুদ বর্ণের, যাকে বলা হয় হাইড্রা ভালগারিস বলা হয়। এটা মুখস্থ করে নিবা। সবুজ বর্ণের হতে পারে, যাকে বলা হয় হাইড্রা ভেরিসমা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কি বাদামি বর্ণের হতে পারে, যাকে বলা হয় হাইড্রা ওলিগেস্টিক্স। তাহলে 3টা একদম টনটন মুখস্থ করে নিবা। এটা 5 স্টার ইম্পর্টেন্ট তোমার মেডিকেল তোমার কি মেন এক্সামের জন্য। হ্যাঁ, তারপর তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তো সুন্দরভাবে আমরা কি করবো? এই টপিকটা আমরা সুন্দরভাবে আন্ডারলাইন করে নেবো এবং বইটা দেখে নিব। তাহলে এখান থেকে আমরা এই পয়েন্টটা থেকে এতটুকুই জানলাম যে বর্তমানে পৃথিবীতে হাইড্রা তোমার কি প্রজাতির সংখ্যা কতটি? 40টির মতো রয়েছে। কিন্তু বাংলাদেশে কতটি প্রজাতি রয়েছে? 3টি প্রজাতি রয়েছে। তার মধ্যে তোমার কি 3টি হচ্ছে কি? একটা হচ্ছে হলুদ বর্ণহীন, যাকে বলা হলুদ বাদামি, এর বগির নাম হচ্ছে হাইড্রা ভালগারিস, স্পেলিংটা মুখস্থ করবা। আর একটা সবুজ বর্ণের, যাকে বলা হাইড্রা ভিরিসমা বলা হয়। আর একটা হচ্ছে কি বাদামি বর্ণের, তাহলে বাদামি বর্ণকে বলা হয় হাইড্রা ওলিগেস্টিক হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই সুন্দরভাবে মুখস্থ করে নেব। তারপর নেক্সটে চলে আসি। এখানে বলছে যে দেখো যে বিভিন্ন প্রজাতির হাইড্রার মধ্যে বাংলাদেশে হাইড্রা ভালগারিস সুলভ বলে এখানে প্রজাতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে। তো হাইড্রা ভালগারিস তোমার ম্যাক্সিমাম তোমাদের বাংলাদেশে আছে, তাই এটা সুলভ বলে গণ্য করা হয়। বাসস্থান এবং শহরটা এখন আমি কি পড়ে নেব, তোমরা পড়ে নিবা যে হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী। তাহলে যদি কখনো এমসিকিউতে কোশ্চেন আসে যে হাইড্রা কোন পর্বের প্রাণী, হাইড্রা হচ্ছে হাইড্রা হচ্ছে তোমার হ্যাঁ পর্ব যদি আমরা বলতে চাই তাহলে তোমার এভাবেই আসবে যে হাইড্রা হচ্ছে তোমার নিডারিয়া পর্বভুক্ত প্রাণী এবং এটা হচ্ছে কি মুক্তজীবী প্রাণী হতে পারে, ঠিক আছে না? অর্থাৎ এটা তোমার কি কোন মানে তোমার মুক্তজীবী হিসেবে কাজ করতে হবে, অর্থাৎ মুক্ত অবস্থায় বিরাজ করে থাকে, না কারো অধীনে থাকবে, না কাকে অধীনে রাখবে, ঠিক আছে না? এভাবে বোঝায়। তো পানিতে খালবিল পুকুর তোমার বলছে এগুলো ততটা ইম্পর্টেন্ট না, তো আমি পড়াই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যে তোমার কি খালবিল পুকুর হ্রদ ঝর্ণা নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতা নিম্ন পৃষ্ঠের সংলগ্ন থেকে নিম্নমুখী হয় ঝুলে থাকে। তোমার স্থির শীত এবং পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়। ঘোলা উষ্ণ এবং চলমান পানিতে এদের খুব কম পাওয়া
পাওয়া যায়। ক্ষুধার্ত অবস্থায় দেহ ও কোশিকাকে সর্বোচ্চ প্রসারিত করে পানিতে দুলতে থাকে। কোনো কিছু সংস্পর্শে দেহকে সংকুচিত করে ফেলে, সেগুলো মাংসাশী, অর্থাৎ হচ্ছে কি মাংসাশী অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি আমরাও কিন্তু মাংসাশী প্রাণী, অর্থাৎ মানুষগুলো হচ্ছে কি মাংসাশী প্রাণী, কারণ আমরা তোমার অন্য তোমার হচ্ছে কি জীবকে তোমার হচ্ছে কি জবাই করে খেয়ে ফেলি, যেমন হাঁস মুরগি, তোমার হচ্ছে কি মাছ, মাংস, দেন গরু ছাগল হতে পারে, ঠিক আছে না? তো আমরা হচ্ছে মাংসাশী প্রাণী। এখান থেকে এতটুকু বলছি। মাংসাশী প্রাণী বলতে তুমি কি বোঝো, এমনিতে কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করে নিবা যে অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে এমন 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 এক ধরনের ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ কোশিকার সাহায্যে খাদ্য গ্রহণ অর্থাৎ চলাফেরা করে, দেহের সংকোচন প্রসারণ এবং কোশিকা সাহায্য করে। হ্যাঁ, দেহপ্রবাসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া শ্বসন এবং রেচন সম্পন্ন করে। তাহলে কোন প্রক্রিয়া হতে পারে ভাইয়া? পুরা ডিফিউশন প্রক্রিয়া হতে পারে, যার বাংলা টার্ম হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়া। তো ব্যাপন প্রক্রিয়া বলে যে অর্থাৎ কোনো একটা পদার্থ কি হবে, কোনো একটা পদার্থ অধিক তোমার অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে নির্দিষ্ট তোমার হচ্ছে কি তাপমাত্রা এবং চাপে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন, যার ইংলিশ টার্মটাকে বলা হয় ডিফিউশন। এই ডিফিউশনের সংখ্যাটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 23 থেকে 24 সালে আসছিল। তো দেখো এটা কতটুকু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? অর্থাৎ প্রক্রিয়া শ্বসন এবং রেচন প্রক্রিয়া সম্পন্ন করা থেকে মুকুলোদ্গম এবং দ্বিভোজনের মাধ্যমে অযৌন জনন এবং জনন কোষের সৃষ্টির মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। তো এখানে অযৌনও হতে পারে, আবার যৌন জনন হতে পারে। যৌন জনন বলতে কি বোঝায়? যেটা তোমার একটা লিঙ্গ আর একটা লিঙ্গের প্রতি তোমার নির্ভরশীল হতে হয় এবং যে যৌন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে যৌন প্রক্রিয়া বলে। আর অযৌন মানে কি তোমার বিপরীত লিঙ্গের প্রয়োজন হয় না, অর্থাৎ হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড। তাহলে হাইড্রার কি পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড হতে পারে। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে কি আছে না, অর্থাৎ ট্রু ফলস আসতে পারে। তো হাইড্রার তোমার কি পুনরুৎপত্তি ক্ষমতা অবশ্যই আছে। এটা হচ্ছে এক ধরনের হাইড্রা, এটাও হাইড্রা। তো হাইড্রা যদি তুমি যদি এমনিতে তুমি যদি ভিজুয়ালাইজেশন করতে পারো, তাহলে সুন্দরভাবে আমি তোমাদের সার্চ করে দেখা দিচ্ছি যে হাইড্রা দেখতে আসলে কি রকম, ঠিক আছে? তো আমরা হাইড্রাটা এখন সুন্দরভাবে আমরা দেখে নিব, যে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখি নাও যে হাইড্রাটা কীরকম হতে পারে, ঠিক আছে? আমি সুন্দরভাবে তোমার কি সার্চ দিচ্ছি, ঠিক আছে না? তো হাইড্রার তোমার হাইড্রা হাইড্রা তো এখান থেকে আমরা কি দেবো, এখান থেকে আমরা সুন্দরভাবে দেখে নেবো যে চলন প্রক্রিয়াটা তোমার কি কি হতে পারে। তো দেখো এটা হচ্ছে তোমার কি বিল্ডিং আপ হাইড্রা। তো তোমার চলন প্রক্রিয়াটা দেখো এখানে এইটাই ক্লিক করি। তো এখান থেকে আমরা দেখতেছি, দেখো তো বেসিক্যালি দেখো এটা হচ্ছে তোমার হাইড্রা। আচ্ছা, এগুলো এগুলো এদের কোশিকা, ঠিক আছে না? বেসিক্যালি এগুলো হচ্ছে কোশিকা, এগুলো কোশিকা। এই কোশিকার মধ্যে চলাফেরা করতে পারে। অর্থাৎ এটা আমরা সুন্দরভাবে দেখবো না, এটা এটা আমরা দেখবো না। আর একটা দেওয়া আছে সুন্দরভাবে, এটা দেখবো। তো এটা দেখো কীভাবে চলাফেরা করতে পারে হাইড্রাটা। এখান থেকে ভিজুয়ালাইজেশন নাও যে এভরিথিং দ্যাট লাইফ মাস্ট ওয়ান ডে ডাই, রাইট, ঠিক আছে? তো পুনরুৎপাদন ক্ষমতা আছে। তো এটা হচ্ছে হাইড্রা কোশিকাগুলো হচ্ছে দেখো এটা এভাবে আসতে পারে। তো এই যে মার্গুলিস বললাম না ওখানে, তো এই মার্গুলিস একবার তোমার হাইড্রাকে দমন করছিল, সেই দমন প্রক্রিয়াটা এখানে দেখাইতেছি দেখো। এই যে হাইড্রা হচ্ছে কোশিকা চলন কিভাবে করতে পারে, কিভাবে হতে পারে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে তোমার হাইড্রাগুলো মেইনলি ভাবে তোমার এই যে এভাবে তোমার চলন সম্পন্ন করে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এই যে দেখো এভাবে দেওয়া আছে। তো এখান থেকে আমরা অল্প একটু ধারণা নিলাম যে হাইড্রা তোমার এভাবে হতে পারে, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে মেইনলি তুমি একদম সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে তুমি ইউটিউবে সার্চ দিবা যে হাইড্রার চলন প্রক্রিয়া, ওখান থেকে দেখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো মেইনলি আমরা এমনিতে তোমার একটু মন ফ্রেশ করার জন্য একটু তোমার হচ্ছে কি হাইড্রাকে দেখার জন্য একটু আমি অন্য লেভেলে চলে গেছিলাম, অন্য জগতে চলে গেছিলাম। এখন আমরা পড়ার জগতে চলে আসি। তাহলে এই পয়েন্টটা থেকে এখান থেকে আমরা এতটুকুই তোমার আন্ডারলাইন করে নেব যে হাইড্রা হচ্ছে মুক্তজীবী প্রাণী, ঠিক আছে না? এখান থেকে এতটুকু মুক্ত করবা। হ্যাঁ, মাংসাশী প্রাণী এরা তোমার হতে পারে। তারপর তোমার দেহের প্রাচীর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় রেচন, এবং তোমার তোমার জন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তারপর এখান থেকে এতটুকু মুক্ত করে নেব আমরা যে তোমার হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা অত্যন্ত তীব্রভাবে
কাজ করে থাকে। তাহলে এখান থেকে এতটুকু মুছতে করলে হয়ে যাবে। তো আমরা কি করব, এতটুকু ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা পড়ে নেব, এবং যদি পারো তাহলে ভিজুয়ালাইজেশনটা অবশ্যই ইউটিউব থেকে দেখে নিবা। এটা তোমার যৌন জনন এবং অজনন দুইটা প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তারপর নেক্সট পয়েন্ট আমার চলে আসো যে এটা পড়তে হবে যে তোমার কিংডম, অর্থাৎ কিংডম কোনো কী কী হতে পারে, তোমার অ্যানিমেলিয়া প্রাণী হতে পারে, তোমার কি তারপর নিডারিয়া পর্বযুক্ত প্রাণী হতে পারে, এই কিংডমগুলো মুক্ত করতে হবে। তারপর তোমার কি হাইড্রোজোয়া হতে পারে, হাইড্রোজোয়া তোমার কি হতে পারে, এটা যে কিংডম হবে তোমার কি অ্যানিমেলিয়া, ফাইলাম হবে তোমার নিডারিয়া, ক্লাসটা হবে তোমার কি হাইড্রোজোয়া হতে পারে, অর্ডারটা হতে পারে হাইড্রোডিয়া হতে পারে, ফ্যামিলি কি হতে পারে হাইড্রোডিয়েট হতে পারে, জেনাস হতে হাইড্রা, এবং স্পেসিস হতে কি হাইড্রা ভালগারিস। তো এগুলো সুন্দরভাবে তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। অর্থাৎ মেইন পরীক্ষার জন্য তোমাকে একদম মুখস্থ করতে হবে। এএসসি তোমার মেইন পরীক্ষার জন্য একদম টনটন মুখস্থ করতে হবে। এগুলো মেইনলি তোমার মেইন পরীক্ষা চলে আসে, মেইন পরীক্ষায় একদম তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে তোমার এমনিতে তোমার কি চলেই আসবে। তো সুন্দরভাবে কী করবা, কভার করে নিবা। যে বাহ্যিক বৈশিষ্ট্য চলে আসলাম যে আকার আকৃতির দিক দিয়ে কী কী হতে পারে, হাইডার দেহ নরম আর অনেকটা নলাকার হতে পারে, এদের এক প্রান্ত খোলা ওরাল বা মৌখিক প্রান্ত এবং অপর প্রান্ত বদ্ধ, খোলা প্রান্তে মুখ ছিদ্র অবস্থিত, আর বদ্ধ প্রান্তটি কোনো বস্তুর সাথে যুক্ত থাকে। অর্থাৎ দেহ অরীয় প্রতিসম। তাহলে দেহ কি থাকতে পারে, অরীয় প্রতিসম থাকতে পারে। তাহলে যদি কোশ্চেন কখনো আসে দেহ কি প্রতিসম না অরীয় প্রতিসম, দেহ অরীয় প্রতিসম হিসেবে অবস্থান করে থাকে, এবং তোমার 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে কত থেকে কত মিলিমিটার লম্বা, 10 থেকে 30 মিলিমিটার লম্বা, এবং প্রায় তোমার 1 মিলিমিটার চওড়া। তাহলে এটাও তোমার এমসিকিউর জন্য কি করতে হবে, একদম মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে না, আমি স্টেটমেন্ট দিচ্ছি, তোমার মুখস্থ করে নিতে হবে যে তোমার কি হাইডার, তোমার কি দেহ অরীয় প্রতিসম, এবং তোমার কি 10 থেকে 30 মিলিমিটার লম্বা, এবং প্রায় তোমার কি 1 মিলিমিটার চওড়া হতে পারে। এখান থেকে আমরা এতটুকু কভার করে নিলাম। তারপর তোমার কি বর্ণতে চলে আসো, যে প্রাণী ভেদে বা প্রজাতি ভেদে হাইডার বর্ণ বিভিন্ন হয়ে থাকে। যেমন হাইডা ভালগারিসের বর্ণ তোমার কি হালকা হলুদ বর্ণে। আমরা নেক্সট আমরা তোমার এই টপিকে আমরা পড়ে আসলাম যে তোমার এই যে বর্ণহীন বা হলুদ বাদামি বগি নামটি কি, সবুজ বর্ণের বগি নামটি কি, এবং বাদামি বর্ণের বগি নামটি কি। জাস্ট এখান থেকে এতটুকু আমরা রিডিং দেবো, অর্থাৎ এখান থেকে পরের কোনো মানে হয় না। তারপর চলে আসলাম যে বহির্গ্রহণে চলে আসলাম, অর্থাৎ একটি পরিণত হাইডা দেহকে 3টি অংশে ভাগ করা যায়। তাহলে কয়টি অংশে ভাগ করা যায়, 3টি অংশে ভাগ করা যায়। সুন্দরভাবে আমরা কি করবো, এমসিকিউর জন্য আমরা পড়ে নেব। ঠিক আছে না, অর্থাৎ কয়টি অংশে ভাগ করা যায় ভাই পুরা, 3টি অংশে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তোমার কি একটা হাইপোস্টম, একটা তোমার দেহকাণ্ড, একটা হচ্ছে পদচাকতি। তাহলে এই 3টা সুন্দরভাবে মুখস্থ করবা যে হাইডার তোমার বহির্করণকে 3 ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 3 পার্টস হুইচ ইজ ইনক্লুড ইট, তোমার কি হাইপোস্টম, দেহকাণ্ড, পদতল বা পদচাকতি। তাহলে এটা আমরা কি করবো, সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেবো। যদি হাইডার দেহ তোমার কি হাইডার তোমার কি 3টে অংশে বিভক্ত, একটা হচ্ছে হাইপোস্টম, একটা হচ্ছে দেহকাণ্ড, একটা তোমার কি পদচাকতি হিসেবে অবস্থান করে থাকে। এই যে হাইপোস্টমটা আমরা হেডলাইনটা এখানে দাগাই নেব। এটা মূলত কি বলছে যে দেহ মুক্ত অবস্থায় অবস্থিত মোচাকার তোমার ছোট এবং সংকোচন প্রচনশীল অংশ, এর চূড়ান্ত বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত। জাস্ট এখান থেকে আর কিছু পড়বো না। মুখছিদ্র পথে খাদ্য তোমার গৃহীত এবং অপচ্য অংশ বহিষ্কৃত হয়। তো যে মুখছিদের মাধ্যমে সম্পূর্ণ তোমার খাদ্য গ্রহণ করে থাকে, ওই মুখছিদের মাধ্যমেই তারা বজ্র নিষ্কাশন করে থাকে। এখান থেকে এতটুকু বলছে। আমরা জাস্ট এখান থেকে কি 1 নম্বর পয়েন্টটা থেকে আমরা হেডলাইনটা জাস্ট মুখস্থ করে নেব। তারপর দেহকাণ্ড চলে আসো। দেহকাণ্ড তোমার কি, অর্থাৎ বলছে হাইপোস্টাম নিচ থেকে পদচাকতির উপর পর্যন্ত সংকোচনশীল পচনশীল অংশটি হচ্ছে দেহকাণ্ড। এটির নিচে বর্ণিত কতগুলো অংশ দেওয়া আছে, এর আবার পার্ট দেওয়া আছে। সেই কোন পার্টগুলো কি, একটা হচ্ছে কোশিকা, একটা তোমার কি, একটা হচ্ছে মুকুল, আর একটা তোমার কি জননাঙ্গ হতে পারে। তো এই কোশিকা মুকুল জননাঙ্গটা আমরা পড়ে নেবো। এটা তোমার কি মেইনলি সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিউতে তোমার চলে আসে। তো এই টপিকটা আমরা সুন্দরভাবে পড়ে নেবো যে দেহকাণ্ড তোমার হাইপোস্ট মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু কোশিকা। হাইপোস্টামের গোড়ায় চারদিকে ঘিরে 10 থেকে 6টি সরু সংকোচনশীল দেহ, অপ্রাকৃত লম্বা ভাপা সরু সুতার মতো কোশিকা অবস্থিত। তাহলে হাইপোস্টামের গোড়ার দিকে কতটি তোমার কোশিকা অবস্থান করে থাকে, 6 থেকে 10টি। এটা মুখস্থ করে নিবা, এটা এমসিকিউর জন্য একদম তোমার মুখস্থ। তারপর বলছে যে কোশিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মধ্যে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তাহলে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে কার মধ্যে, অর্থাৎ দেহকাণ্ডের কোশিকার মধ্যে। এটা 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা আমরা দেখাই নেব। তারপর হচ্ছে প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। কাজ, কোশিকা এবং নেমাটোসিস্ট পরস্পরের সহযোগী আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষা অংশগ্রহণ করে থাকে। তাহলে এটা রিং দিয়ে দিবা। তারপর চলে আসে যে মুকুল, অর্থাৎ গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন মুকুল সৃষ্টির অনুকূল সময়। তাহলে তোমার কি যে এই যে তোমার কি হাইড্রার দেহকাণ্ডের মধ্যে মুকুল সৃষ্টি হয় কোন তোমার মাসে, সেটা গ্রীষ্মকালে হতে পারে। এটা একদম ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, একদম তো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে না, তো মেডিকেলের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, এটা আমরা পড়ে নেব, এবং এমসিকিউর জন্য তো একটা মাস্ট মার্ক পড়তেই হবে। ঠিক আছে, তারপর চলে আসলাম যে এমন পরিবেশে দেহের প্রায় প্রত্যেক অঞ্চল থেকে এক বা
একাধিক মুকুল তৈরি হয়। তারপর চলে আসলাম যে প্রত্যেক মুকুল একটি নতুন সদস্য জন্ম দেয়। মুকুলোদ্গম হাইড্রার অন্যতম অযৌনজন প্রক্রিয়া। তাহলে মুকুলোদ্গম এটা যৌন প্রক্রিয়া না অযৌন প্রক্রিয়া, এটা এমসিকিউতে এভাবে চলে আসতে পারে। তো এখান থেকে আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেব। জননাঙ্গে চলে আসলাম যে হেমন্ত এবং শীতকালে দেহখণ্ডের উপরে অর্ধাংশ বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচে অংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জনন দেখা যায়। তাহলে কোন কালে, হেমন্ত এবং শীতকালে। এটাও তোমার কি 5 স্টার ইম্পর্টেন্ট, তোমার কি এটা সুন্দরভাবে আমরা কি করবো পড়ে নেব। তাহলে এই যে তোমার কি দেহকাণ্ড থেকে আমরা 3টে পার্ট পড়লাম। একটা তোমার কি একটা পার্ট পড়লাম তোমার কি তোমার কোষিকা পার্টটা পড়লাম। কোষিকা থেকে তোমার হাইপোস্টার তোমার কয়টি দিয়ে গঠিত হতে পারে, 10 থেকে 16টি। এখানে তোমার নেমাটোসিস ব্যাটারি থাকতে পারে। আর তোমার মুকুল কোন কালে হতে পারে, গ্রীষ্মকালে হতে পারে, সেটা সৃষ্টির তোমার কি অনুকূল সময়। তারপর এখান থেকে পড়লাম যে জননাঙ্গ তোমার কি হেমন্তকালে ঘটে থাকে। জননাঙ্গ কোন কালে ঘটতে পারে ভাইয়া? পুরা জননাঙ্গ হেমন্তকালে ঘটতে পারে এবং এক বা একাধিক তোমার কি শুক্রাশয় এবং নিম্নাংশে তোমার এক বা একাধিক তোমার গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জনন দেখা যায়। এখান থেকে এতটুকু পরিণাম। কাজটা কি? যৌন জনন তোমার কি অংশগ্রহণ করা এর মূল কাজ। তারপর চলে আসো, তারপর এখানে কি বলছে? তারপর বলছে পদচাকতি। তো পদচাকতিটা আমরা সুন্দরভাবে পড়ে নেব, রিডিং দিয়ে দেবো, ঠিক আছে না? এখান থেকে এতটুকু মস্ত করবা যে তোমার দেহখণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত গোল বা চাপা অংশটি পদচাকতি বা পদতল। তো তোমার হচ্ছে কি কাজটা হচ্ছে কি পদচাকতি থেকে খরিত আঠালো রসের সাহায্যে প্রাণীর কোনো তরল সাথে লেগে থাকে। এ চাকতি বুদবুদ সৃষ্টি করে, প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তো পদশক্তি ঘনপথ গঠনকারী তোমার চিকিৎসা কোষের সাহায্যে গ্লাইডিন চলন সম্পূর্ণ হয়। তাহলে যদি কোশ্চেন এমসিকিউতে ভাবে আসবে যে তোমার গ্লাইডিন চলন সম্পূর্ণ হয় কিসের মাধ্যমে? পদশক্তির মাধ্যমে, ঠিক আছে না? তো পদশক্তির মাধ্যমে কোন চলন সম্পূর্ণ হয় বা গ্লাইডিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এভাবে তোমার এমসিকিউতে চলে আসতে পারে বা তোমার কি মেইন এক্সামে চলে আসতে পারে। তো সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে বইটা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, দাগা নিলেই তোমার হয়ে যাবে। তাহলে এখান থেকে এতটুকু পয়েন্ট তোমরা জানবা যে তোমার চাকতির পদ তোমার ঘনপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়। শেষ, এখান থেকে এতটুকু জানলে হয়ে যাবে। তো ওভারঅল আমরা আজকে যতটুকুই পড়লাম না কেন ততটুকু সুন্দরভাবে পড়ে নিবা এবং ততটুকু আমরা আন্ডারলাইন করে নিবা। মেনলিভাবে আমরা তোমার কি ক্লাসটা সুন্দরভাবে আমরা 10 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো। যেমন তোমরা ধৈর্য সহকারে ওই যতটুকু টপিক পড়াচ্ছি না কেন অতটুকু টপিক তুমি একদম এক্সট্রা ভাবে তুমি সুন্দরভাবে বইটা দেখে নিতে পারো এবং সুন্দরভাবে একদম ক্লাসটা মনোযোগ সহকারে করে নিতে পারো। তো সুন্দরভাবে আমরা ক্লাসটা করবো, সুন্দরভাবে আমরা বইটা দেখে নেবো এতটুকু পর্যন্ত। তারপর দ্বিস্তরীয় বা ডেভেলপ প্লাস্টিক প্রাণী, তারপর আমরা আবার সুন্দরভাবে আমি নেক্সট ক্লাসে সুন্দরভাবে দিচ্ছি। তো এই নেক্সট ক্লাসটা সুন্দরভাবে করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই। তোমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে টাটা, আল্লাহ হাফেজ। টাটা।